খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের আয়োজনে। সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহা। গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নিচ্ছিলাম, এবারে আলোচনায় ফিরতে চাই। আজকে এখন মাঠের আয়োজনে আলোচনার বিষয়বস্তু ক্রিকেটারদের ভাবনায় বিসিবি। আর আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রোমান আহমেদ এবং একই সঙ্গে তিনি কোয়াবের সদস্য। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। বিসিবিতে এই মুহূর্তে আসলে অনেক কিছুই চলছে। বিগত কয়েকদিনে আমরা অনেক কিছু চলতে আসলে দেখেছি যে বিসিবির প্রশাসনিক পর্যায়ে নানান ধরনের পরিবর্তন আসছে। তবে এত সব পরিবর্তন বা বিগত সময়ের পরিবর্তনগুলোর কথা যদি আমরা ধরি, তাহলে সব মিলিয়ে আসলে ক্রিকেটারদের ভাবনা এই মুহূর্তে কি চলছে? না, আসলে সত্যি কথা বলতে বিগত এই যে হাসিনার আমলের পর থেকে, মানে জুলাইয়ের পর থেকে, 24শে জুলাইয়ের পর থেকে বেশ কয়েকবার আমাদের বোর্ড কিন্তু চেঞ্জ হয়েছে। ফারুক আহমেদ থেকে শুরু করে তারপর আমাদের বুলবুল ভাই এবং তারপরে এখন এসছেন নতুন তামিম ইকবাল। তো আসলে এটা প্লেয়ারদের উপর অবশ্যই প্রভাব ফেলে, এটার বড় প্রভাব ফেলে। এর অনেকগুলো কারণও আছে, কিন্তু আসলে যেভাবে চেঞ্জ হচ্ছে এটাও একটা ফ্যাক্ট, যেটা বাংলাদেশের জন্যই হয়তো বা এরকম আমি আর কোথাও এরকম দেখিনি। তা এটার বড় ফ্যাক্ট, কিন্তু বড় যে প্রবলেমগুলো পড়ছে এটা কিন্তু প্লেয়ারদের উপরেই পড়ছে। বাংলাদেশের খুব পরিচিত একজন ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র তার একটা লেখায় এভাবে লিখেছেন যে বাংলাদেশে যেটা আসলে হয়েছে সেটা গিনেস রেকর্ড বুকে হয়তো স্থান পাওয়ার মতো, অনেকটা নিশ্চিতভাবেই বলেছেন, কারণ এরকম সচরাচর দেখা যায় না। আপনি যেটা বলছিলেন যে বোর্ডে খুব দ্রুত সময়ে পরিবর্তন হচ্ছে, 5-6 মাস পর পর আসলে বোর্ড চেঞ্জ হবে, এটা আসলে খুব আকর্ষণীয়। উনি একটা বিষয় খুব নির্দিষ্টভাবে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে একই দিনে সকালে আমিনুল ইসলাম বুলবুল ছিলেন বোর্ড প্রেসিডেন্ট, বিকেলে তামিম ইকবাল সেখানে এন্ট্রি নিয়েছেন অ্যাজ এ প্রেসিডেন্ট অ্যাডহক কমিটির বা সভাপতি। 3 মাস তিনি দায়িত্ব পালন করবেন, পরবর্তীতে হয়তো নির্বাচন করবেন। কিন্তু এই যে অস্থিরতাগুলো, এটা আসলে আপনাদের মনে বা আপনাদের খেলোয়াড়ি যে মানসিকতা, সেখানে আসলে কিভাবে প্রভাব ফেলে? না, মানসিকতার প্রবলেম বলতে আপনার মনে করেন যে এক একটা সরকারের কিন্তু প্ল্যান এক এক রকম থাকে। যেমন আমাদের আমিনুল ইসলাম বুলবুলের প্ল্যান একরকম ছিল, আমাদের আগের প্রেসিডেন্টের। এখন যে তামিম ইকবাল এসছেন তার প্ল্যান কিন্তু একরকম থাকবে। ইনফ্যাক্ট যে ফারুক আহমেদ এসছিলেন তারও প্ল্যান আরেক রকম ছিল। তা এখন এইটা যেমন আমরা যেটা জানি যে ফারুক আহমেদের পর যখন বুলবুল আসছিলেন আমাদের প্রেসিডেন্ট হয়ে, তখন কিন্তু যে ওয়ার্ল্ড কাপ খেলার একটা প্রস্তুতি ছিল বা ক্লাব ক্রিকেটের একটা প্রস্তুতি চলছিল, টোটালি সব কিছু কিন্তু অফ হয়ে যায়, আবার নতুন করে প্ল্যান করা লেগেছিল। আবার এখন তামিম এসে নতুন করে এগুলোকে এক্সিকিউট করছে। তো এইগুলো আসলে প্লেয়ারদের উপরে ইফেক্ট পড়ে। অর্থাৎ আমাদের সবসময় যে পরিকল্পনাটা থাকে যে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা হবে, সেই পরিকল্পনায় বারবার করে ছেদ করছে এবং সেটা আসলে আপনাদের প্রস্তুতিতে ঘাটতি কিছুটা হলেও দিচ্ছে। আমি এবারে একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আপনি যেহেতু ন্যাশনাল টিমের অধিনায়ক ছিলেন, বোর্ড প্রেসিডেন্ট বিগত সময়ে যারা হয়েছেন, আমি নাজমুল হাসান পাপনের পরের সময়ের কথা বলছি। ফারুক আহমেদ আসলেন, তিনিও ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন। আমিনুল ইসলাম বুলবুল আসলেন, তিনিও ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন। তামিম ইকবাল আসলেন, তিনিও ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন। আপনি নিজেও ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন। কিন্তু এই যে প্রশাসনিক যে অস্থিরতা, সিংহাসন বা ক্ষমতা কিংবা প্রভাব নিয়ে যে নার্চার করা বারবার হচ্ছে, এতে করে আসলে ক্ষমতার পাশাপাশি তো ন্যাশনাল টিমের অধিনায়কদের আসলে আমরা যেই চোখে দেখি, সেই জায়গাটাও কি একটু আপনার কাছে কি মনে হয় যে অস্থিতিশীল হয়ে যাচ্ছে কিনা, মানে ইনসাল্টিং হচ্ছে কিনা? না, আসলে এই কোশ্চেনটা আপনি অনেক দেরি করেই আসলে কোশ্চেনটা আসছে, কারণ আমরা এখন চোখে আঙ্গুল দিয়ে সবাই দেখিয়ে দিচ্ছে এটা, কিন্তু এটা বিগত দিন থেকেই আমরা দেখতে পারি যে আমাদের দেশের এই পর্যন্ত কোনো প্লেয়ার আসলে বুকে হাত দিয়ে বা মাথা উঁচু করে মাঠ থেকে যে বের হয়েছে, এরকম কিন্তু খুব কম ঘটনা হয়েছে। হ্যাঁ, তা প্লেয়াররা যে সম্মানের সাথে মাঠ থেকে বেরোবে, এই রীতিটাই, এই কালচারটাই আমাদের দেশে তৈরি হয়নি। এবং এর সাথে সাথে এখন দেখা যাচ্ছে যে বোর্ডের যারা আসছে প্রেসিডেন্ট হিসেবে, তারাও খুব সংকীর্ণভাবে, খুব মানে সংকুচিতভাবে বোর্ড থেকে বেড়ে যাচ্ছে। এটা আসলে অবশ্যই অসম্মানের জায়গা, এবং তাদেরকে আমরা যে রেসপেক্ট দিতাম, তাদেরকে যে সম্মানের জায়গা ছিল, সেটা অবশ্যই ক্ষুণ্ণ হচ্ছে। আপনারা তো খুব কাছ থেকে আসলে বোর্ড প্রেসিডেন্ট হোক কিংবা বিসিবি ডিরেক্টর হোক, তাদেরকে আপনারা দেখেন, তাদের সাথে কথা বলেন, তাদের পরিকল্পনায় মাফিক আপনারা সেটা এক্সিকিউট করার
চেষ্টা করেন। আমরা বিভিন্ন সময় শুনি যে রাজনৈতিক নেতারা যখন কথা বলেন তখন বলেন যে জনগণের জন্য রাজনীতি করছেন, বিসিবি ডিরেক্টররা বা ক্রীড়া সংগঠকরা যখন কথা বলেন তখন তারা ক্রিকেটাররাই সেখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার থাকেন, অন্তত মুখের কথায়। আপনাদের কাছে কি মনে হয়েছে যে বিগত সময়ে এই যেই কথাগুলো তারা বলেছেন সেটার কোনো ব্যত্যয় ঘটেছে? বিশেষ করে আমিনুল ইসলাম বুলবুল এবং ফারুক আহমেদের কথা বলি, তারা কি আপনাদের সাথে যেই আমরা ইনজাস্টিস নিয়ে নানান ধরনের কথা বলি, তারা কি আপনাদের সাথে কোনোভাবে ইনজাস্টিস করেছিল কোনো কিছুতে? না না, ইনজাস্টিস বলতে আসলে শুরুটা তো অনেক আগের থেকেই হয়েছে, পাপন সাহেবের আমল থেকেই হয়েছে। তো তারপরে আসলে এইগুলাকে যে ভালো একটা সলিউশনে নিয়ে আসবে সেই সময়টা আমার মনে হয় না এসছে। এবং আমাদের সাথে যখন পাপন সাহেবের পরে যখন বুলবুল আহমেদ স্যার এসেছিলেন তখন কিন্তু তিনি চেষ্টা করছিলেন যে সংশোধন করার জন্য অনেক কিছু, বাট তিনিও কিন্তু টাইম পায়নি, সাডেন ওনাকেও কিন্তু পদ থেকে সরে যেতে হয়েছিল। আবার যখন আমিনুল ইসলাম বুলবুল স্যারও এসছেন তখনও তিনি কিন্তু মাত্র 6 মাসের মতো মনে হয় টাইম পেয়েছেন। তো এত শর্ট অ্যান্ড শার্প টাইম আসলে কিছু পরিবর্তন করা সম্ভব এটা আমি মনে করি না। এখন যেহেতু আমাদের তামিম ভাই এসছেন, আমার কাছে মনে হয় এখন আমি আসলে একটু কনফিডেন্টলি বলতে পারি যে কিছু পরিবর্তন আসতে পারে, বিকজ তারা দুজন অনেক আগের প্লেয়ার ছিলেন এবং তারা কিন্তু বোর্ডের সাথে সংশ্লিষ্ট ছিলেন না দীর্ঘদিন। আমাদের বুলবুল স্যার কিন্তু বাংলাদেশেও ছিলেন না, উনি এখানকার পরিস্থিতি সম্পর্কে জানেন না। তো সেই ক্ষেত্রে আমি তামিম ভাইকে অবশ্যই এগিয়ে রাখবো, কারণ তিনি কারেন্ট প্লেয়ারদের সাথে তার অবশ্যই হ্যাঁ কথোপকথন আছে এবং তিনি সব কিছু জানেন, দেখছেন। তো আমার মনে হয় যে কিছু হলেও পরিবর্তন আসতে পারে এবং ফার্স্ট ডেতেও দেখেছি যে কিছু পরিবর্তন আসছে। আমার কোশ্চেনটা ঠিক এই জায়গাতেই, সেটা হচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুল আপনি বলছিলেন যে তিনিও ক্রিকেটার, ফারুক আহমেদও ক্রিকেটার। তামিমের কাছে প্রত্যাশা বেশি কারণ তিনি রানিং প্লেয়ারদের সাথে অনেক বেশি কথা বলেন। আমিনুল ইসলাম বুলবুল কিংবা ফারুক আহমেদের কি এই জায়গাতে ঘাটতি ছিল কিনা, যার কারণে আপনাদের এক্সপেকটেশন তামিমকে নিয়ে একটু বেশি মনে হচ্ছে? না না, অবশ্যই একটু হলেও ঘাটতি ছিল, কারণ আমি যদি আমার সেক্টর থেকেই বলি, কারণ আমি আমারটা থেকে ভালো বলতে পারবো। কারণ নারী ক্রিকেট নিয়ে কিন্তু এই পর্যন্ত এসে কেউ ওইভাবে করে স্পেসিফিক কোনো আলোচনা করেনি। ইনফ্যাক্ট আমাদের ডোমেস্টিক ক্রিকেটের কথা সবাই শুনেছেন এবং দেখেছেনও, কিন্তু তার যে বড় একটা পরিবর্তন করার দরকার ছিল, যে নারী ক্রিকেটাররা তারাও পরিশ্রম করছে, তারাও যে অনেক ডেভেলপে যাচ্ছে, তাদেরকে অনেক কেয়ারিংয়ের দরকার, এই জিনিসটা কিন্তু হয়নি বিগত দিনগুলোতে। তো সেই জিনিসটা ফার্স্টের দিনেই আমরা তার কাছে একটা আবদার রেখেছিলাম অ্যাজ এ মেম্বার হিসাবে, এবং তিনি সরাসরি সেটাকে সাইন অফ করে দিয়েছেন এবং আমাদেরকে আশ্বাস দিয়েছেন ভবিষ্যতে এর থেকে বেটার কিছু করবেন। বিসিবিতে এর আগে নারী বিষয়ক বা নারী ক্রিকেটার বিষয়ক নারী উইংয়ের বেশ কিছু অভিযোগ এসেছিল নারী ক্রিকেটারদের কাছ থেকে, যারা এর আগে ন্যাশনাল টিমকে প্রতিনিধিত্ব করেছেন। যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো এসেছে, একজন মঞ্জুরুল ইসলাম মঞ্জু বাদ দিয়ে বাকিরা সবাই কিন্তু এখনও বিসিবিতে কর্মরত আছেন। আপনাদের কি মনে হয় যে তামিম ইকবালের বোর্ড এই বিষয়ে কোনো ইফেক্টিভ ডিসিশনে আসতে পারবে? এটা নিয়ে আসলে এখন পর্যন্ত আলোচনা হয়নি, তবে আশা থাকবে আরও যদি তদন্তের ব্যাপার থাকে এগুলো অবশ্যই তদন্ত করে বের করা উচিত। যেহেতু একটা কোশ্চেন উঠছে, অবশ্যই কোশ্চেনের মুখে দাঁড়ানো উচিত না, সেখান থেকে অবশ্যই বের হয়ে আসা উচিত। বোর্ডে আসার পরে তামিম ইকবাল ক্রিকেটারদের সাথে কথা বলেছেন, বিসিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। আলাদা করে কি নারী ক্রিকেটারদের ডেভেলপমেন্ট নিয়ে বা নারী ক্রিকেটের উন্নতি কিংবা কোথায় কোথায় গ্যাপ আছে সেসব বিষয় নিয়ে কি কোনো কথা হয়েছে বা কোনো পরিকল্পনার কথা তিনি বলেছেন? হ্যাঁ, আমি তো বলে দিয়েছি যে আমি কবের মেম্বার হিসেবে তাকে শুভেচ্ছা দিতে কব থেকে গিয়েছিলাম। তো সেখানে তার সাথে মহিলা টিম সম্পর্কে অনেক কথা হয়েছে এবং তাদের ফ্যাসিলিটিস সম্পর্কেও কথা হয়েছে। সে আসলে আমাদের এগুলো শুনে খুব অবাক হলো এবং সে আগের যে শিটগুলো দেখলো যে আসলে সেখানে কোনো পরিবর্তনও আসেনি। তো সেখান থেকে সে আমাদের আশ্বস্ত করেছেন যে নেক্সট যে আমাদের ম্যাচ ফিটা বাড়িয়ে দিয়েছে, যেটা ছিল আসলে আমি এখন আর বলতে চাচ্ছি না, এটা আসলে খুবই লজ্জাজনক। তো এখান থেকে ওটার অনেক পরিবর্তন করছে এবং তার সাথে সাথে যে আরও ক্লাব বা ফার্স্ট ডিভিশনের প্লেয়াররা যারা বেতনভুক্ত ছিলেন 36%, তাদের কিন্তু বেতন কাঠামো বাড়িয়ে দিয়েছে। আমরা বেতন নিয়ে অবশ্যই কথা বলবো, তবে আপনি একটা কথা বলছিলেন যে তামিম ইকবালের রানিং প্লেয়ারদের সাথে অনেক বেশি যোগাযোগ এবং তিনি সবসময় সবার সাথে যোগাযোগ রাখেন, কিন্তু এই যে আপনাদের যেই
ঘাটতিগুলো বিসিবি থেকে যেই বিষয়গুলো, যেই ফ্যাসিলিটিসগুলো আপনাদের পাওয়ার কথা, সুযোগ সুবিধা, সেই জিনিসগুলো আপনারা ঠিকঠাক মতো পাননি বা সুযোগ সুবিধাগুলোকে আপনাদেরকে প্রডিউস করা হয়নি, এই বিষয়টা তামিম ইকবালের যেহেতু যোগাযোগ আছে আপনাদের সাথে বা কোয়াবের ক্রিকেটারদের সাথে যোগাযোগ আছে, মোহাম্মদ মিঠুন নিয়মিতই হয়তো বা তাদের সাথে যোগাযোগ হয়, তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো কি আসলে আরও আগে তামিমের জানা উচিত ছিল কিনা, নাকি ক্রিকেটারদের জানানো উচিত ছিল কিনা তামিম ইকবালকে? না, আসলে তার আগেও তামিম ভাইকে জানানো হয়েছিল কিছু কিছু ব্যাপারে, তিনি শুনেছিলেন, বাট আমার মনে হয় না যে একজন সাইডার হিসেবে তার কতটুকু আসলে সে কাজ করতে পারতো, এবং এখন প্রেসিডেন্ট হিসেবে যতটুকু কাজ করতে পারবে বোর্ডের কাজ, আমার মনে হয় না যে সাইড পারসন হিসেবে উনি অতটুকু করতে পারবে। তারপরে উনি যথেষ্ট, আমার জানা আছে যে আমাদের 14 সালে আমরা যখন আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কাপ খেলে উনি কিন্তু আমাদের ব্যাট স্পন্সর করেছিলেন। ইনফ্যাক্ট তারপরেও আমাদের প্লেয়ারদের সাথে যোগাযোগ ছিল যে আমাদের কোনো কিছু দরকার কিনা বা আমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা এইগুলো, বাট আমাদের যে বোর্ডের যে দায়িত্বগুলো ছিল এগুলো তো উনি আসলে পালন করতে পারবেন না আমার যতটুকু জানি। আমি একটু স্পেসিফিকভাবে জানতে চাই, যেহেতু ক্রিকেটারদেরকে আমরা সবসময় একটু সম্মানের জায়গায় আসীন করি বা সেই জায়গাতেই রাখতে চাই, তবে আমিনুল ইসলাম বুলবুল এবং ফারুক আহমেদের বোর্ড নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা এসেছে, ক্রিকেটারদের কাছ থেকেও এসেছে কিংবা ক্রীড়া সংগঠকদের কাছ থেকেও এসেছে। আপনি তো সরাসরি বিসিবির সাথে আপনার ইনভলভ, চুক্তিভুক্ত ক্রিকেটার আপনারা, সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয়েছে যে যদি আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের কথা বলি কিংবা ফারুক আহমেদের বোর্ডের কথা বলি, কোন জায়গায় আসলে তাদের সবচেয়ে বেশি ঘাটতি ছিল আপনার চোখে, যেটা দৃষ্টিকটু লেগেছে বা যেই জায়গাটা আসলে তাদের অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার ছিল ক্রিকেটারদের পার্সপেক্টিভ থেকে? না, তাদের আসলে তারা এসছেন অল্প দিনের জন্য, তার মধ্যেও যেটা করতে পারতেন ওর তারা ঘরোয়া লিগগুলোর উপর একটু নজরদারি দিতে পারতেন বেশি, কারণ ঘরোয়া লিগের উপরেই নির্ভর করে বাংলাদেশ ক্রিকেটটা দাঁড়ানো। এখন তারা যদি এই যে আমাদের ওমেন্স টিম বলেন বা মেন্স টিম বলেন, তারা যদি শুধুমাত্র ন্যাশনাল টিম বা ন্যাশনাল ক্যাম্পের উপর বেস করে যদি উপরে এগোতে চায়, সেক্ষেত্রে এটা আসলে একটা ভুল প্রসেস আমি মনে করি। কারণ আমাদের তাহলে সাইড লাইনের সাইডে যারা প্লেয়ারগুলো, পাইপলাইন যেটা আছে, তো সেটা কিন্তু গড়ে উঠবে না। তো আমাদের কিন্তু অনেক আগে আমি যখন ক্রিকেট স্টার্ট করি তখন কিন্তু অনেকগুলো খেলা ছিল, আমাদের জেলা লিগ হতো, সেটাও কিন্তু স্টপ হয়ে গিয়েছে, আমাদের স্কুল লিগগুলো হতো, এটাও কিন্তু নাই এখন আর। আমিনুল ইসলাম বুলবুল তো ক্রিকেট বিকেন্দ্রীকরণের কথা বলতেন শুরু থেকে, সেই জায়গাটাতে কি তিনি আসলে তাহলে ব্যর্থ? আপনার কি মনে হয়? আমি আগেই বলে দিয়েছি যে শর্ট টাইমে হয়তো ওনার প্ল্যানে ছিল, বাট উনি প্ল্যানটা আরও আগেই এক্সিকিউট করার ট্রাই করতে পারতেন, এসেই হয়তো বা এই ক্লাবের সাথে ভালো সম্পর্ক করতে পারতেন, অথবা ঘরোয়া লিগগুলা ভালোভাবে চালাইতে পারতেন, বাট এটা না করে উনি একটু লং প্রসেসে যাচ্ছিলেন, এটা আমার মনে হয় একটু ভুল প্রসেস ছিল। রোমানা আহমেদ, আপনার কাছে আবারও আসবো, তবে দর্শক এই মুহূর্তে একটা বিরতির সময় হচ্ছে, ফিরছি একটু পরে। তবে তামিম ইকবালের অ্যাডহক কমিটি যখন আসলো, এসেই ক্রিকেটারদের বেতন ভাতা বা ফ্যাসিলিটিস বাড়ানোর, আপনি যেই কথাটা বলছিলেন যে ক্রিকেটারদের ফ্যাসিলিটিসের ব্যাপারে অনেক সময় অনীহা দেখা গেছে, তবে তামিম ইকবাল হয়তো এক সঠিক পয়েন্ট বা সঠিক কাজটা দিয়ে হয়তো বা শুরু করেছেন। আমরা আপনাদের যেই ঘরোয়া ক্রিকেটের যে বেতন কাঠামো নারী ক্রিকেটারদের, সেটা তিনি বাড়িয়েছেন, আমরা সেই পরিসংখ্যানটা একটু দেখে আসতে চাই, তারপরে সেই বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো। নারী ক্রিকেটারদের প্রস্তাবিত নতুন বেতন ম্যাচ ফি, এটা হচ্ছে চুক্তিবদ্ধ যারা ক্রিকেটার ছিলেন তাদের হচ্ছে পূর্বের বেতন ছিল 30,000 টাকা, নতুন বেতন ফি হচ্ছে 40,000। টি-20-তে ম্যাচ ফি এটা সম্ভবত আপনাদের 5,000 ছিল আগে, সেটা হচ্ছে 10,000-এ উন্নীত করা হয়েছে। ওয়ানডেতে 10,000, সেখান থেকে 15,000, এবং লঙ্গার ভার্সনে হচ্ছে 8,000, সেখান থেকে উন্নীত করা হয়েছে হচ্ছে প্রস্তাবিত 20,000 টাকা। আমরা যদি ছেলেদেরটা একটু কম্পারেটিভলি দেখি, তাহলে আরও ক্লিয়ার ইমেজ পাওয়া যাবে যে নারী ক্রিকেটকে ঠিক কোন জায়গায় আমরা দেখি বা কোন যেই জায়গার কথা বলি সেখানের সাথে সামঞ্জস্য আছে কিনা। প্রথম শ্রেণীর পুরুষ ক্রিকেটারদের বেতনের বিষয়টা আমরা একটু কথা বলতে চাই। ম্যাচ ফি আগে ছিল 70,000 টাকা, সেটাকে 1 লাখ টাকা নিয়ে যাওয়া হয়েছে, এবং এ ক্যাটাগরির যারা ক্রিকেটার আছেন তারা 35,000 টাকা করে আগে পেতেন, সেটাকে নিয়ে যাওয়া হয়েছে 65,000 টাকায়। বি ক্যাটাগরি 30 থেকে 50, সি ক্যাটাগরি 25 থেকে 40,000 নিয়ে যাওয়া হয়েছে। আমরা বেশ কিছু বিষয় এখান থেকে আমার ফাইন্ডিংস আছে, আপনার কাছে জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে যে নারী এবং পুরুষ ক্রিকেটারদের বৈষম্যের কথা আমরা বিভিন্ন সময়
ক্রীড়াঙ্গনের যারা সাংবাদিক ছিলেন তারা এই বিষয়গুলো তুলে ধরেছেন, ক্রীড়া সংগঠক যারা ছিলেন তারা বিভিন্ন সময় বলেছেন যে এই জায়গাগুলোতে যতটা সম্ভব একটা সাম্যাবস্থা বা ব্যালেন্স করা হবে, ভারসাম্য আনা হবে। সেটা কি আসলে কতটুকু হলো? তামিম ইকবাল এসেও তো সেটা চেষ্টা করলেন, কিন্তু পারলেন না কেন? পারলেন না কেন এটার তো আসলে উত্তর হয় না। তবে যতটুকু করেছেন এটা আমি বলবো না যে খুব একটা ভালো করেছেন, তবে আগের থেকে বেটার কিছু হয়েছেন এইটুকুনি বলতে পারি। তবে আমরা আশা করব যে যেন খুব দ্রুত আরও একটু পরিবর্তন আসে। নারী ক্রিকেট এবং পুরুষ ক্রিকেটারদের বেতনের যে একটা পার্থক্য, বিশাল গ্যাপ, সেটার ক্ষেত্রে বা সেটার যদি যুক্তি হিসেবে তুলে ধরা হয় যে স্পন্সরশিপ পাওয়ার একটা ব্যাপার থাকে, আমাদের ছেলে দল তুলনামূলক বেটার ক্রিকেট খেলছে, আর একটু কম্পিটিটিভ ক্রিকেট খেলছে, কিন্তু নারী দলেরও তো আসলে অর্জন আছে, সেটা নিয়ে আসলে খুব বেশি বিজ্ঞাপন আমরা দেখি না। এটা কি আসলে বোর্ডের এই জায়গায় কোনো ঘাটতি আপনি দেখেন কিনা, বিগত সময়ে বলি বা এই সময়ে বলি, মানে সব মিলিয়ে আর কি সার্বিকভাবে? আমার একটা জিনিস বলার আছে এখানে যে আসলে নারী টিমের যে প্রচারণার ব্যাপারটা বা এই যে আপনার স্পন্সরশিপের যে ব্যাপারটা আছে, এই জিনিসগুলোতে অনেক পিছিয়ে আছে। এখানে দেখা যাচ্ছে আমাদের নারী ক্রিকেটাররা যারা খেলছেন তারা কিন্তু এখনো স্পন্সরশিপ নিয়ে যে ব্যাডে স্পন্সরশিপ থাকে, অথবা আপনার যে কিটটা ইউজ করবেন ওগুলোতে থাকে। তো সেই জায়গাটা কিন্তু আমাদের দেশের নারী ক্রিকেটাররা অনেক পোর পজিশনে আছেন। তো এই জিনিসটা আসলে অবশ্যই পরিবর্তন আসা উচিত। এবং যেটা বললেন যে অনেকগুলা দেশ কিন্তু আমরা দেখছি যে অনেক পরিবর্তন করে ফেলছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু অনেক নিচে আছে, অনেক ডাউনে আছে। তো এখান থেকে অবশ্যই ডেভেলপের জায়গা আছে, এখানে কাজ করলে অনেক ডেভেলপ করতে পারবে। আপনার কাছে কি মনে হয় যে বোর্ডের কথা বলছিলাম, যারা নির্বাচক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন তারা আপনাদের সাথে সঠিক জাস্টিসটা আসলে করে, যে পাইপলাইন তৈরি করা কিংবা সেখান থেকে ন্যাশনাল টিমে প্লেয়ার নিয়ে আসার ক্ষেত্রে, মানে যারা যোগ্য তারাই কি সুযোগ পান বাংলাদেশ ক্রিকেটে? এটা আমি মানে কতটুকু আত্মবিশ্বাসের সাথে বলতে পারি বা আপনি বলতে পারবেন? এই জায়গার ধরনটা আপনি একটু বাংলাদেশ কালচার একটু অনেক ডাউন। এর বিশেষ কারণ আছে, বাংলাদেশের কিন্তু নারী ক্রিকেটারদের কিন্তু খেলার পরিমাণ খুবই কম। আপনি আমাকে যদি বলেন, আমি কিন্তু সেই 5-6 মাস আগে খেলেছি। তার আগে কিন্তু আমাদের যে এই ক্লাব ক্রিকেটটা হয়েছিল সেটা কিন্তু ফেব্রুয়ারিতে হয়েছিল। তার মানে 1 বছর কিন্তু আমাদের কিন্তু প্রিমিয়ার লিগ হয় না, একটা ন্যাশনাল লিগ হয়েছে আর একটা বিসিএল হয়েছে। তাই এই দুটো খেলার মাধ্যমে কয়টা প্লেয়ারকে সিলেকশন করতে পারবে। তো এবং আমাদের যে সিলেকশনগুলো হয় সেখান থেকে দেখা যাচ্ছে যে তাদের ইচ্ছা মতো এবং কিছু পারফর্ম প্লেয়ার সাথে তাদের ইচ্ছা মতো প্লেয়ারদের নিয়ে তারা করছে, ক্যাম্প চালাচ্ছে। তাই এই যে 20 বা 25 বা 30 যাই হোক না কেন, অলমোস্ট 30 মতো প্লেয়ারই থাকে তাদের একটা লিস্টে। তো সেটা নিয়েই দেখা যাচ্ছে একটা বছর ধরে ঘুরে ঘুরে তারা এটাকে নিয়েই চলে। তো এটা তো কোনো ভালো প্রসেস হইতে পারে না একটা স্ট্রং টিম দাঁড় করানোর জন্য। আমরা যদি কারোর সাথে চ্যাম্পিয়নশিপ বা এই যে শ্রীলঙ্কা আসছে তাদের সাথে খেলার জন্য যে প্রস্তুতিটা দরকার, তো এখান থেকে তো আসলে এই প্রস্তুতিটা নিয়ে তো আসলে ওয়ার্ল্ড ক্রিকেট খেলা যায় না। পাইপলাইন এবং এই প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আবারও আসবো, তবে তার আগে আরেকটা বিষয় আমার জানার, সেটা হচ্ছে যে আপনারা এই যে পিসিবি থেকে যেই সম্মানিটা আপনাদেরকে দেয়া হয় ম্যাচ ফি হিসেবে, বেতন হিসেবে, সেটা কি আসলে আপনাদের ধরেন ন্যাশনাল ক্রিকেটের আশেপাশে যারা আছেন বা টপ লেভেলের ক্রিকেটার যারা আছেন, যারা হয়তো বা অন অ্যান্ড অফ ন্যাশনাল টিমে আছেন অথবা ন্যাশনাল টিমের বাইরে আছেন, পরবর্তীতে আবার ডাক পাবেন, এরকম ক্রিকেটারদেরকে যেই বেতন দেওয়া হচ্ছে, বিশেষ করে নারী ক্রিকেটারদের কথা বলবো, সেটা কি আসলে আপনাদের দৈনন্দিন জীবনযাপন বা অ্যাজ এ ক্রিকেটার, ন্যাশনাল টিম ক্রিকেটার হিসেবে আপনাদের চলার জন্য আসলে প্রয়োজন, বা আপনাদের প্রয়োজন কি পুরোপুরিভাবে আসলে মেটাতে পারে কিনা? না, ক্রিকেটটা তো আমরা সবাই জানি যে এটা একটা স্ট্যান্ডার্ড গেম এবং এটা অনেক মূল্যবান। এখানে আমরা যে সমস্ত ইকুইপমেন্ট ইউজ করি, ব্যাট থেকে শুরু করে সব কিছুর যে মূল্য, আমরা দাঁড় করালে বেতন এবং আমাদের ম্যাচ ফি দিয়েও কিন্তু কাভার হবে না। তারপরেও দেখা যাচ্ছে আমরা সবসময় রিকোয়েস্ট করে থাকি যে আমাদের যে প্লেয়ারগুলো আছে, অন্তত যারা কারেন্ট খেলছে তাদের সাথে সাথে এবং যারা পাইপলাইনে যাদের আছে তাদেরকে যদি বেতনের আওতায় না আনা হয়,
এবং তার সাথে সাথে যারা এই যে সেকেন্ড ডিভিশন বা নর্মাল যারা প্র্যাকটিস করছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট ডিভিশনদের ওইখানেও যারা প্রশাসনের কাজ করছে, এদেরকেও এগিয়ে আসতে হবে যে প্লেয়ারদেরকে উঠায় দেওয়ার জন্য এবং স্পন্সর করতে হবে। তো এই সমস্ত দিক থেকে দেখেন আমরা কিন্তু অনেকটা নিচে, অনেকটা পিছনে আছি, যার কারণে কিন্তু প্লেয়াররা কিন্তু অনেক প্লেয়ার প্র্যাকটিস করতে এসেও না অ্যাফোর্ড করতে পারে কিন্তু তারা চলে যাচ্ছে। তো ক্রিকেটের এই সমস্ত দিকটা অবশ্যই বিবেচনায় আনা। আপনাদেরকে অনেকেই প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনাদের এই সমস্যাগুলো খুব দ্রুতই সেখান থেকে কোনো সমাধান আসবে এবং সেই সমাধান যেটা আসবে সেটা নারী ক্রিকেটকে অনেক এগিয়ে দিবে। অনেকেই প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতি রাখেননি। প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবালও, তবে সেটা আসলে রাখার সম্ভাবনা কতটা দেখছেন এখন পর্যন্ত, কতটা কনভিন্স? ফার্স্ট ডে তো আপনার এক সপ্তাহের মধ্যে আমি এটা নিয়ে আলোচনা করতে পারবো না। তারপর প্ল্যান বা পরিকল্পনা নিশ্চয়ই একটা আছে। হ্যাঁ, প্ল্যান পরিকল্পনার দিক থেকে আমি তার প্রতি অবশ্যই আশ্বস্ত থাকব, কারণ তিনি কারেন্ট ক্রিকেটারদের প্রবলেমগুলো জানেন, তিনি কারেন্ট ক্রিকেটারদের সাথে ছিলেন এবং তিনি কিছুদিন আগে তো খেলা থেকে বের হয়ে আসছেন এবং তার বের হওয়াটাও আমরা দেখেছি, যেটা যে খুব সূক্ষ্মময়ভাবে সে কিন্তু বের হতে পারেনি। তো আলটিমেটলি এই যে ধারাটা চলছে, আমি আশা করব যে এই ধারাটা পরিবর্তন যেন আসে। আপনি এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলেছেন নিয়মিতভাবে, 24 সালে লাস্ট খেলেছেন, এখনও ঘরোয়া ক্রিকেট বা ক্রিকেটের সঙ্গে আপনি আছেন। তো আপনার কাছে আসলে কি মনে হয় যে আপনার কথায় বারবারই একটা বিষয় উঠে আসছে যে ক্রিকেটারদের আসলে প্রপার সম্মানটা তারা পাচ্ছেন না, সম্মানটা দেওয়া হচ্ছে না, সেটা ক্রিকেটারদের দোষ আসলে কতটুকু, আর ক্রিকেটের সাথে যারা সংশ্লিষ্ট তাদের দোষ কতটা দেখেন এখানে? অবশ্যই ক্রিকেটারদের ডেডিকেশন থাকতে হবে। ডেডিকেশন না নিয়ে অবশ্যই ক্রিকেট খেলতে আসাটা উচিত হবে না। আর তার সাথে সাথে প্রশাসনকেও এগিয়ে আসতে হবে, সাপোর্ট দিতে হবে। যেমন আমরা যারা যে সাবেক প্লেয়ারগুলো যারা আছি, তাদের সাথে যদি আমাদের সিলেক্টরগুলো যদি কথা বলতো, যারা আমরা এতদিন ধরে একটা প্র্যাকটিসের মধ্যে ছিলাম, একটা ভালো রেজাল্ট করে আসছি, আমাদের ভুল ত্রুটিগুলো যদি ভালোভাবে সংশোধন করে দিত বা প্রপার ট্রিটমেন্ট করতো আমাদেরকে, তাহলে কিন্তু আমরা অন্য লেভেলে যেতে পারতাম। আমাদের একটা চ্যাম্পিয়ন টিম ছিল, 18 সালে আমরা যে চ্যাম্পিয়ন হয়েছিলাম, ওখান থেকে টিমটাকে কিন্তু আরো অনেক উপরের দিকে নিয়ে যাওয়া যেত, কিন্তু ওখান থেকে টিমটা কিন্তু আরো ডাউনে চলে এসে, হ্যাঁ হয়তো বা 2-3 জনের পারফরমেন্সে ডেভেলপ হয়েছে, বাট টিমটা কিন্তু এখনও সে একই লেভেলেই আছে। তো আমার কাছে যেটা মনে হয়, পরিবর্তনের এই যে পরিবর্তন কি করে উপর দিকে নিতে, এটা জানি না, শুধু পরিবর্তনের পালায় আসছে আমাদের বাংলাদেশের কালচারে, শুধু পরিবর্তন। হ্যাঁ, আমাদের প্রত্যাশা নিশ্চয়ই থাকবে যে পরিবর্তনের সাথে সাথে আমাদের পারফরমেন্সটা পরিবর্তন হবে, সেটা অবশ্যই আপার স্কেলে, লোয়ার স্কেলে নয়, যেটা বাংলাদেশের ক্রিকেটে হয়ে থাকে যে পরিবর্তন মানেই লোয়ার স্কেলে চলে যায়। সেই জায়গা থেকে আমরা অবশ্যই বের হয়ে আসবো। দর্শক, আরও একটা বিরতির সময় হচ্ছে, ফিরছি একটু পরে। বাংলাদেশ ন্যাশনাল টিমে যদি পুরুষ দলের কথা বলি, সেখানে সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস পুরুষ দল, তাদের কথা যদি বলি, সেই ক্ষেত্রে অনেকেই দেখা গেছে যে 1 দশক পার করে ফেলেছেন ক্রিকেটার হিসেবে, কেউ আরও বেশি সময় পার করেছেন। আপনি নিজে 2011 সালে বাংলাদেশ নারী দলের হয়ে আপনার অভিষেক হয়েছে ন্যাশনাল টিমে, পরবর্তীতে আপনি 2024 পর্যন্ত প্রায় টানাই খেলেছেন ন্যাশনাল টিমের হয়ে, কিন্তু তাদের যেই তারকা খ্যাতি বা তাদের যেই সুযোগ সুবিধা, সেই তুলনায় একজন নারী ক্রিকেটার হিসেবে 1 যুগের বেশি সময় পার করেছেন। এরপরেও বিসিবি থেকে কি আসলে আপনাদেরকে সেই যোগাযোগটা রাখা হয় যে আপনার তো এখনও বয়স আছে বা আপনার যে পারফরমেন্স, সেখান থেকে কামব্যাক করার হয়তো বা সুযোগ আছে, সেই সুযোগগুলো আসলে বিসিবি আপনাদেরকে পর্যাপ্ত দেয় কিনা, যে আপনি আপনার খারাপ সময়টা পার করে হয়তো বা আবার কামব্যাক করবেন, সেই ধরনের কোনো ফ্যাসিলিটিস বিসিবি আপনাদেরকে দেয় কিনা? সত্যি কথা বলতে আমাদের দেশে এই ধরনের কোনো কালচারই নেই। এটা শুনতে খারাপ লাগলেও আমাদের দেশে কিন্তু এই ধরনের কালচার নেই। একটা প্লেয়ার ঢুকবে, একটা প্লেয়ার বের হবে, এটা নিয়ম, স্বাভাবিক নিয়ম। দেখা যাচ্ছে একটা প্লেয়ার খুব বেশি ভালো করে ফেললো, তার জায়গায় একটা সিনিয়র প্লেয়ার বা জুনিয়র প্লেয়ার অবশ্যই আপ ডাউন করতেই পারে। একটা প্লেয়ারের পারফরমেন্স আপ ডাউন অবশ্যই করতে পারে, তাকে অবশ্যই সুযোগ দেওয়াও লাগে। হ্যাঁ, তারপরে আমি বলবো না যে তাকে বারবার সুযোগ দিক এটা।
আমরা যদি বাইরের বিশ্বের দিকে একবার তাকাই, সাপোজ আমাদের পাশের কান্ট্রি আমরা যদি ইন্ডিয়ার দিকে তাকাই, ইন্ডিয়ায় যেরকম জয়সাল বা আপনি শুভমান গিল, এদের পারফরমেন্স কি, এরা এসেই কিন্তু পারফর্ম করা শুরু করে। বাংলাদেশে এরকম কোনো পারফর্মার আছে যে এসেই পারফর্ম করা শুরু করছে? তাদের রেখে 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 দেখা যাচ্ছে একটা সময় যে তারা পারফর্ম করবে সেই আশায় আমরা কিন্তু বুক বেঁধে রাখি। হ্যাঁ, তো এই যে বিরাট কোহলি এখনো খেলছে এবং সম্মানের সাথে খেলছে এবং সে মাঠ থেকে বিদায় নেওয়ার সৎসাহস রাখে। তো বাংলাদেশে ওই কালচারটা এখনো তৈরি হয়নি যে এরকমের যে 35 বছর হয়ে যাচ্ছে তাকে যে কনফিডেন্স দিয়ে যে আরো কি করে তার কাছ থেকে বের করে নিয়ে আসা যায়, এই কালচারগুলো এখন পর্যন্ত আমাদের দেশে তৈরি হয়নি। ইনফ্যাক্ট সিনিয়রদের কেমন করে ট্রিট করতে হয় এটাও আমাদের হয়তো বা কালচারে আসেনি। 24 সালে আপনি বাংলাদেশের হয়ে ন্যাশনাল টিমের হয়ে লাস্ট ম্যাচ খেলেছেন। এরপরে আসলে নির্বাচকদের সাথে নারী উইংয়ে যারা ছিলেন কিংবা ক্রিকেট অপারেশনসে যারা ছিলেন তাদের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা? কারণ আপনি ব্যাটিং বোলিং দুটাতেই তো পারফর্ম করতেন বাংলাদেশের হয়ে, সেখান থেকে আপনাকে ফেরানোর কোনো পরিকল্পনা বা আপনাকে মানসিকভাবে একটু শক্তিশালী করা, যেখান থেকে আপনি হয়তো বা আবার ফেরার সেই অনুপ্রেরণাটা পাবেন, এরকম কোনো হেল্প কি আপনি পেয়েছেন এখন পর্যন্ত? আমি যখন একটা সিলেক্টরকে ফোন দেওয়ার পরে সিলেক্টরের কাছ থেকে যখন ফিডব্যাক আসবে যে আমার তোমাকে নিয়ে কোনো প্ল্যান নেই, তারপরে আমার মনে হয় না আর কোনো কোশ্চেন থাকতে পারে ওখানে। সেই সিলেক্টরের নামটা কি জানতে পারি আমরা? আমাদের বর্তমান সিলেক্টর, সে বিগত 3 বছর ধরে আমাদের টিমের সাথে আছে। হ্যাঁ, তো তার সময় আমার মনে হয় একটা ক্যাম্প করার সুযোগ হয়েছে। তো 3টা বছর ধরে একটা প্লেয়ার টিমের বাইরে, এবং আমার মনে হয় যে আমি যতদিন টিমে ছিলাম বেস্ট পারফর্মার হিসেবে আমাকে কাউন্ট করা হয়েছে এবং আমার ওই রেকর্ডটাও আছে এখন পর্যন্ত। ইন্টারন্যাশনাল আপনি যদি উইকিপিডিয়াতে সার্চ করেন তো বেস্ট পারফর্মার হিসেবে আছে। তো একটা প্লেয়ার হুট করে টিমের বাইরে এইভাবে করে লং টাইমে লং প্রসেসে বের করে দেওয়া, এটা আসলে কোন ধরনের প্রসেস আমি জানি না। এটা নিয়ে কি ওই নির্বাচক ছাড়া আর কারোর সাথে আপনার কথা হয়েছে যে মানে আপনাকে প্ল্যান থেকে হুট করে ছেটে ফেলা কিংবা দলের বাইরে নিয়ে যাওয়া, এই বিষয়টা নিয়ে আপনি ওই নির্বাচক ছাড়া অন্য কারোর সাথে কথা বলেছেন কিনা? হ্যাঁ, অনেকের সাথে কথা হয়েছে, ইনফ্যাক্ট প্রেসিডেন্টদের সাথেও কথা হয়েছে। তাদের সেই সময় প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট, আমি 3 প্রেসিডেন্টের সাথেই কথা হয়েছে যে আমাদের কি এই টাইপসের প্রসেস, মানে সিনিয়রদেরকে ট্রিট করার সিস্টেমটার প্রসেসটা কি কোনো পরিবর্তন আসবে? মানে আমরা তো কষ্ট করে প্র্যাকটিস করছি, ইনফ্যাক্ট ডেভেলপ করেছে, আমাদের কি প্রবলেম হচ্ছে এইগুলো নিয়ে যদি আমাদের সাথে কথা না বলা হয় তাহলে আমরা আসলে নেক্সট টাইম কি করব? আমরা এখন যদি এই বয়সে যদি আমরা ক্রিকেটটা না খেলা 2 বছর পর 3 বছর পর তো আমরা ক্রিকেট খেলবো না। আমাদের আলটিমেটলি ভাবে আমি 3 বছর আগে, আমি 3 বছর ধরে যদি খেলতে পারতাম হয়তো আমি এই পজিশনে থাকতাম না, হয়তো আমি এখন আমার সময় আসতো যে আমি গর্বের সাথে টিম থেকে বের হয়ে আসতে পারতাম। তো সেই সুযোগটা কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি, সেই সুযোগটা আসেনি। তো এখন আমাদের প্রেসিডেন্টের সাথে যখন এইটা দেখছি বলে অ্যাভয়েড করে চলে, তখন তো আর কিছু করার থাকে না। কোনোভাবে কি আপনাদের কাছে এটা মনে হয় যে এই যে প্রসিডিওরগুলো যেগুলো আসলে করা হয়েছে, এরকম শুধু আপনার সাথেই করা হয়েছে নাকি একাধিক ক্রিকেটারের সাথে এই বিষয়টা করা হয়েছে? বাংলাদেশের ক্রিকেটে কি এটা প্রচলিত মানে এখন পর্যন্ত যে মেয়েদের ক্রিকেট মানে বয়স বাড়লেই জাতীয় দল থেকে ছেটে ফেলা হবে, মানে বিষয়টা কি এরকম? না, এটা আসলে হ্যাঁ, এটা এই কালচারেই চলছে বর্তমান পরিস্থিতি, এবং এটা আপনারা ছেলেদের টিমটাকে নিয়ে বেশি আলোচনা হয়, সমালোচনা হয়, ওটা সবাই দেখে, ওটা নিয়ে সবাই জানে, কিন্তু যেটা পর্দার আড়ালে যেটা থেকে যায় যে নারী ক্রিকেট টিমের যে ঘটনাগুলো, তার একটা যদি আমি উদাহরণ দিয়ে বলি, আমাদের সালমাপুর নাম কিন্তু সবাই জানেন যে বাংলাদেশের ফার্স্ট ক্যাপ্টেন হিসেবে লং টাইম উনি বাংলাদেশকে সাপোর্ট করেছেন, হ্যাঁ পারফর্মার ছিলেন, এবং উনি কিন্তু খুব ভালো শেপেও ছিলেন। তারপরেও তাকে যেভাবে টিম থেকে হঠাৎ করে বাদ দিয়ে সিলেক্টর হিসেবে নিয়েছেন, তাকে কিন্তু মাঠ থেকেই বাদ দিয়ে তার সাথে ওই আলোচনাটা করতে পারতেন এবং মাঠ থেকে তাকে কিন্তু বিদায় দিতে পারতেন। সে কিন্তু এখন পর্যন্ত বিদায় নেয়নি, যেটা বাংলাদেশের কালচার এখন পর্যন্ত চলছে। তো সেই এই রীতিতেই কিন্তু চলছে। হ্যাঁ, তাকে কিন্তু একটা ম্যাচ খেলায় বলতে পারতেন যে সালমা তুমি এই সিরিজটা করো, তোমাকে নিয়ে আমরা এই প্ল্যানটা করছি, তুমি সিলেক্টর হিসেবে থাকবা। সে কিন্তু তার আগের যে টুর্নামেন্টটা হলো ওখানে কিন্তু সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার হিসেবে ছিলেন এবং ব্যাটিং বোলিং অলরাউন্ডার হিসেবে ভালো পারফরমেন্স ছিলেন। উনি এইটুকুনি বাংলাদেশে উনি ডিজার্ভ করে। তা এই সামান্য জিনিসগুলোর জন্য খুব বেশি ক্ষতি হয়ে যায় না কিন্তু বাংলাদেশ টিমগুলোর।
আপনার কাছে আপনার কি মনে হয় যে আপনি ন্যাশনাল টিমে কামব্যাক করতে চান, এখন ওই স্পৃহাটা আছে কিনা বিসিবির কর্মকাণ্ডের পর? অবশ্যই আছে। আমি নিজেকে ডেভেলপ করার জন্য আমি আমি আমার বাসা মিরপুরে, আমি কিন্তু বসুন্ধরা যে প্র্যাকটিস করি, প্রত্যেক দিন বসুন্ধরা যে প্র্যাকটিস করেছি, ওখানে ছেলেদের সাথে ম্যাচ খেলেছি, নিজের অনেক পরিবর্তন করেছি। বাট আমাদের কিন্তু খেলাধুলা কিন্তু ওই যে বললাম যে অহরহ খেলাধুলা হয় না, যে 4-5 মাস আগে খেলেছি সেখানের যে পারফরমেন্স তাদের হয়তো বা ভালো লাগেনি, হয়তো বা তারা আমার কাছ থেকে আরও বেটার কিছু আশা করেছেন। তো ক্যাম্পে 30 জনের মধ্যে আমাকে কল করবেন, এটা আসলে আমি স্বপ্নেও কল্পনা করি না। হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই হয় আসলে আমাদের ক্যারিয়ারে, সেই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো। তবে দর্শক, আরও একটা বিরতির সময় হয়েছে, ফিরছি একটু পরে। এই নতুন করেই আসলে একটু করে জানতে পারছিলাম, এবং বাংলাদেশ ক্রিকেটে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে নানান ধরনের আলোচনা হয়েছে। তবে আমরা বিগত কিছুদিন ধরে কয়েকটা শব্দের সাথে পরিচিত। একটা হচ্ছে স্বৈরাচারী মনোভাব, ডিক্টেটরশিপ কিংবা ফ্যাসিজম। বাংলাদেশ ক্রিকেটেও কি এই ধরনের ঘটনা ঘটে কিনা, বিশেষ করে যারা আসলে কর্মকর্তা হিসেবে থাকেন, কোচ থাকেন কিংবা নির্বাচক হিসেবে থাকেন, তারা কি কোনোভাবে নিজেদের সেই অটোক্রেসির মধ্যে আসলে নিয়ে যান কিনা, মানে স্বৈরাচারী মনোভাব কিংবা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা, যে আমি যেটা চিন্তা করবো সেটাই, এতে করে আসলে অন্যদের ক্যারিয়ারে কি হলো না হলো, সে ধরনের আমরা নানান ধরনের অভিযোগ আমরা শুনতে পাই। আপনার এক্সপিরিয়েন্স আসলে কি বলে? আমার এক্সপিরিয়েন্স অনুসারে আসলে যারা লং টাইমে দায়িত্বে থাকে, হ্যাঁ, তাদের কাছ থেকে এই জিনিসগুলো বেশি আসে। তারা আস্তে আস্তে তাদের মতো করে চিন্তাধারা শুরু করে দেয়, এবং তাদের যদি কোনো দেখা যাচ্ছে যে তাদের কাছে কোশ্চেন করার কেউ না থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই জিনিসগুলো বারবার করে আসে। আমার কথা হচ্ছে যে আমি একজনকে দায়িত্ব দিলাম, তার কাছ থেকে অবশ্যই বুঝে নিতে হবে যে এই জিনিসটা কেন হলো বা কিসে। সে যদি এখন একটা প্লেয়ার ডেভেলপ, সাপোজ আমাদের টিমে কয়েকজনের ডেভেলপের মধ্যে আপনি মারুফার একটা, আমাদের পেস বলের মধ্যে মারুফা, কিন্তু মারুফার যদি কিছু হয়ে যায়, এখন ওই ইউনিটে কে কাজ করবে বলতে পারেন? লং টাইম কিন্তু সাফার হয়েছে আমাদের জাহানারা, কিন্তু লং টাইম কিন্তু টিমের সাথে থেকেও তাকে কিন্তু একটা ম্যাচ খেলায়নি, অনেক দিন এরকম করে গিয়েছে। কিন্তু এখন যদি মারুফাতে লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখলাম যে ও 5-6 বার হাইস্ট, এত ভালো করার পরেও মেয়েটা কিন্তু 6 ওভারের বেশি করতে পারেনি। তো এটা কার ক্ষতি হচ্ছে? এটা কার ক্ষতি হয়েছে? আমরা আমাদের নিজস্ব স্বার্থ দেখতে যেয়ে কিন্তু এই প্রবলেমগুলোতে পড়ছি। এখন কিন্তু আমাদের পেস ইউনিট যদি দেখেন, শুধু মারুফার দিকেই তাকানো, ওর যদি কিছু হয় দেখা যাচ্ছে আমাদের পেসের ইউনিট থাকছে না। তো এরকমভাবে যে একজন যখন লং টাইমে থাকে, তখন দেখা যাচ্ছে একটা স্বৈরাচারের একটা প্রভাব পড়ে। এটা আসলে টিমের উপর যেরকম পড়ে, এরকম পার্সোনাল প্লেয়ারদের উপর পড়ে, এবং আমি এটা সবথেকে বড় ভুক্তভোগী আমি মনে করি। আমি আপনার সেই ঘটনাটা একটু জানতে চাই, যে কোচ কিংবা আপনাদের সময়, ওই সময় যিনি নির্বাচক ছিলেন নারী উইংয়ের, শিপন ভাই কিংবা হাসান তিলকারাতনে, তাদের কাছ থেকে যেই সাপোর্টটা পাওয়ার কথা, সেই সাপোর্টটা আপনি প্রপারলি পেয়েছেন কিনা? এইগুলো হচ্ছে ন্যাচারাল প্রসেস। একটা প্লেয়ারের সাথে সম্মান, আমি লং টাইম ক্রিকেট খেলেছি, তা এইটুকুনি সম্মান অবশ্যই আমি ডিজার্ভ করি। আমার সাথে আমাকে কেন টিম থেকে বাদ দেওয়া হচ্ছে, এটা শুধু আমি না, এটা একটা আমি সকল সিনিয়র প্লেয়ারদের জন্য বলছি বা জুনিয়র প্লেয়ারদের জন্য বলছি, যে একটা প্লেয়ারকে কেন বাদ দেওয়া হচ্ছে বা তার করণীয়টা কি, এটা যদি আপনি ডিসকাস না করেন কোনো প্লেয়ারের সাথে, এটা ছেলেদের ক্ষেত্রে হতে পারে, মেয়েদের ক্ষেত্রে হতে পারে, তো আপনি যদি এই ডিসকাসটা যদি না করেন, যদি ক্লিয়ার তাকে না করেন, তাহলে সে কোন তাগিদে সামনের দিকে এগোবে? ইনফ্যাক্ট তাকে যদি আপনি ফোকাসই না করেন, একটা টিমে আমার মনে আছে আমি লাস্ট যে প্রিমিয়ারটা খেলেছি, সেখানে আমি এক ম্যাচে 100 মেরেছি, সেই ম্যাচে আবার 5 উইকেট পেয়েছি। তো এইটা আমার মনে হয় বাংলাদেশের মধ্যে একটা রেকর্ড, মাইল ফলক বলতে পারেন আপনি, যে এইটা রেকর্ডটা কিন্তু কেউ কিন্তু করেনি। তো সেই ক্ষেত্রে তার কিন্তু আমার সিলেক্টরের কিন্তু আমার সাথে ডিসকাস করা উচিত ছিল যে তুমি হ্যাঁ ডেভেলপ করেছো বা তোমাকে আরেকটু এই করলে হতো, বাট উনি আমাকে নিবেন না, তো নিবেনই না, একটা মুখ ঘুরায় বসার মতো একটা ঘটনা। তা উনি আমার সাথে এই ধরনের কখনো, আমার সাথে না, কোনো সিনিয়রদের সাথে করেছে কিনা আমার সন্দেহ আছে। ছোট্ট করে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটে আমরা দেখেছি যে পরিচালক পরিবর্তন হন, প্রেসিডেন্ট পরিবর্তন হন, কিন্তু এই যে যারা কর্মকর্তা, তাদের আমরা খুব বেশি রদবদল দেখি না, এটা আসলে কেন ঘটে? এটা তাদেরকে একটা টাইম ধরে দেয়,
দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে সর্বনিম্ন হয়তো বা 1.5-2 বছরের জন্য তাদেরকে ফার্স্টে আনে, এরপর তারা হয়তো বা এটা কথোপকথনের মাধ্যমে বা করে পরিবর্তন করে যে আমাকে আরও কিছুদিন টাইম দেন, বা তাদের হয়তো বা ভালো লাগে যে ঠিক আছে চলতেছে তা চলুক এইভাবে করে। আলটিমেটলি এইভাবেই আমাদের কালচার। অসংখ্য ধন্যবাদ রোমানা আহমেদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা বিভিন্ন সময়ে ক্ষমতার পালাবদল দেখি, বিভিন্ন সময় সিংহাসনে নানান ধরনের পরিবর্তন আসে এবং সেই পরিবর্তনের সাথে নতুন নতুন প্রতিশ্রুতিও আমরা শুনতে পাই, তবে সেই প্রতিশ্রুতিগুলো পরবর্তীতে সময়ের পরিক্রমায় অনেকটাই ফিকে হয়ে যায়। আশা করি সামনের যে ক্রিকেট বোর্ড বা এখন যে ক্রিকেট বোর্ড আছে তারা তাদের সেই প্রতিশ্রুতিগুলো রাখবে এবং পুরুষ ক্রিকেটের পাশাপাশি নারী ক্রিকেটেরও উন্নতি হবে, সেটাই আসলে আমরা প্রত্যাশা করব। সবাইকে ধন্যবাদ।